জয়ন্তর বিয়ে হলো কলকাতার বড় ব্যবসায়ী মুকুন্দ অধিকারীর একমাত্র মেয়ে সোহিনীর সাথে। মুকুন্দ এই বিয়েতে এগিয়েছিল স্রেফ জয়ন্তকে দেখে। ওই রকম হীরের টুকরো ছেলে আজকালকার দিনে চট করে খুঁজে পাওয়া মুশকিল। পয়সার জোরে অনেক ছেলেই জুটত, কিন্তু জয়ন্তকে কি পাওয়া যেত? ওই রকম মাতৃভক্ত ছেলে বিরল। এছাড়া দায়িত্বজ্ঞান, আপন পর জ্ঞান নেই। সবাইকে নিজের মনে করে। নিজের চেষ্টায় বাপ হারা ছেলে আজ সরকারি অফিসে কত বড় পোস্টে কর্মরত। এখনো সারা জীবন পড়ে আছে, আরও কত উঁচু পদে উঠবে কে জানে। কিন্তু বিয়ের পরেই সোহিনী বুঝতে পারল বাবা মায়ের কথা মেনে সে কি ভুলটাই না করেছে। প্রতিটি জিনিসেই স্বামীর সাথে তার মিল নেই। পছন্দ, রুচি, পোশাক আশাক, খাওয়া দাওয়া, কথাবার্তা একটা জিনিসেও নেই। সোহিনী বলতে গেলে একেবারে আধুনিকা, আর জয়ন্ত নামেই সরকারি উচ্চ পদে আসীন। একেবারে ব্যাকডেটেড, 100 বছর আগেকার মানসিকতা। প্রথম এ বাড়িতে নতুন বউ হিসেবে যেদিন পা দিল, স্বাভাবিক কারণে একটু ঘোমটা টেনে সবার সামনে বসেছিল। ও মা, কি কাণ্ড! একবারে লোকের সামনে জয়ন্ত খালি গায়ে লুঙ্গি পরে দাঁত বার করে এসে হাজির। লজ্জায় সোহিনীর ঘাড় হেঁট হয়ে যায়। তখন শাশুড়ি বলে ওঠে, ও কি রে বাবু, আজ তোর কাল রাত্রির, তুই একেবারে খালি গায়ে লুঙ্গি পরে বউকে দেখতে চলে এলি? আজ বউয়ের মুখ দেখতে নেই, যা এখান থেকে। সাদা মাটা সরল কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য হলে অনেক সময় লজ্জায় পড়তে হয়। যেমন বড়লোক বাপের একমাত্র সুন্দরী গ্র্যাজুয়েট মেয়ে সোহিনীকে পড়তে হয়। কোথায় ভেবেছিল বর রোমান্টিক হবে, যত সব গেয়মি কাণ্ড কারখানা। সোহিনীর বন্ধু মহলে এই গণেশ মার্কা স্বামী নিয়ে হাজির হলে আর দেখতে হবে না, প্রেস্টিজ পাংচার। অর্ক, রাজা, সায়ন কত হ্যান্ডসাম, কত ড্যাশিং পুশিং, পেটে বিদ্যেটাই সব। কথায় কথায় একটা ইংরেজি বুলিও ফুটতে দেখা যায় না। চোখ ফেটে জল আসতে চায় সোহিনীর। সব স্বপ্ন ভেঙে গেল, মা বাবার অনুরোধ সে ফেলতে পারেনি। এখন ভাবছে খুব ভুল করেছে। কত ছেলে তার আগে পিছু ঘুরত, আর ঘুরবে নাই বা কেন? দেখতে শুনতে সে মোটেও ফেলনা নয়, তার উপর বাপের এত সম্পত্তি। ইস, শেষকালে বাদরের গলায় সে মুক্তোর মালা পরালো। ও ভাবে, জয়ন্তর কলেজ লাইফের বন্ধু বান্ধবী নিশ্চয়ই ছিল, তাদের দেখেও তো কিছু শিখতে পারত আধুনিক জীবনযাত্রার বিষয়ে। জয়ন্তকে দাদা হিসেবে মানা যায়, কিন্তু জীবনসাথী নৈব নৈব চ। সোহিনী ভেবে পায় না সম্পর্কটা কতদিন টিকিয়ে রাখা যাবে। ও নিজে প্রাণবন্ত, ছটপটে, সিনেমা গান পাগল মেয়ে। আর তার লাইফ পার্টনার এই দুদিনে হাড়ে হাড়ে বুঝে গেছে। জয়ন্তর ভেবেচিন্তে কথা বলা, গম্ভীর ভারিক্কি ভাবভঙ্গি, যেন জ্যাঠামশাই টাইপের। সোহিনী মনে মনে ঠিক করে নেয় অষ্টমঙ্গলা করতে বাপের বাড়ি গিয়ে মাকে বলবে তার পক্ষে ওই গোবর গণেশের সঙ্গে জীবন কাটানো সম্ভব নয়। ফুলশয্যা রাত, জীবনের এক মধুর রাত। সিনেমা আর গল্পের বই পড়ে সোহিনী শুধু কেন, যে কোনো ছেলে মেয়েই একটা বিশেষ স্বপ্ন দেখে থাকে। আর সেই রাতে তার জীবনে কি হলো? আনকোরা নতুন স্বামী গল্প ফেঁদে বসল রাজ্যের উন্নয়ন সম্বন্ধে। ভাবা যায়, এখনো পর্যন্ত তাকে ছুঁয়ে দেখেনি। একজন জোয়ান ছেলের মধ্যে একটু শারীরিক উত্তেজনাও নেই, কামনা বাসনা নেই। সামনে জলজ্যান্ত একজন ডানা কাটা পরীর মতন বউ থাকতে মনে হয় জয়ন্ত স্নায়ুগুলো বরফ দিয়ে তৈরি। যাক, যত ভাববে তত মন খারাপ হবে। মনকে দৃঢ় করে তোলে সোহিনী। এসপার ওসপার একটা করতেই হবে। সে অত মিনমিনে স্বভাবের মেয়ে নয়, চিরকালই তার কথাই বাবা মা মেনে এসেছে। তাই এইবার ও ওদের কথা মেনে সম্মতি দিয়েছিল। দেখতে শুনতে জয়ন্ত খারাপ নয়, সেই দেখেই নিমরাজি হয়েছিল, কিন্তু আর নয়। এখনো অর্ক, সায়ন ওর পথ চেয়েই আছে। একবার গ্রিন সিগন্যাল পেলে দৌড়ে আসবে। বিয়ের দিনও সেই কথা ওরা বলেছে। নারুগোপাল জয়ন্তকে দেখেই বোধহয় ওরা বুঝতে পেরেছিল। বোকা সোহিনী নিজেই বুঝতে পারেনি। অষ্টমঙ্গলার সকালে শ্বশুরমশাই গাড়ি পাঠিয়ে দিয়েছে।
মেয়ে জামাইকে নিয়ে যাবার জন্যে। সোহিনী এমনিতেই শাড়ি ভালো পরতে পারে না, সেই জন্য এক গাদা সালোয়ার কুর্তি নিয়ে এসেছিল, কিন্তু এদের পুরনো মানসিকতার জন্যে পরতে সাহস করেনি। আজকেও তাই একটা বুটিকের শাড়ি পরে যাবে ঠিক করেছে, কিন্তু জয়ন্তকে দেখে চোখ কপালে ওঠে। নতুন বরের বেশে এসে ঘরে দাঁড়ালো, শুধু মাথায় টোপর পরাটা বাকি। আর নিজেকে সামলাতে পারল না সোহিনী। তুমি কি বর সেজে যাবে নাকি অষ্টমঙ্গলা করতে? কেন, খারাপ লাগছে নাকি? হাসি মুখে বলে জয়ন্ত। মা বলল আমায় দেখতে সুন্দর লাগছে। সোহিনী উত্তর দেবার আগেই শাশুড়ি রমা দেবী ঘরে এসে ঢুকলেন। বৌমা, আমাদের এখান থেকে দেওয়া বেনারসিটা পরে যেও, দুজনকে জোরে মানাবে ভালো। ওই কথা শুনে সোহিনীর ফর্সা গাল দুটো লাল হয়ে উঠল। ওই ডিপ বেগুনি কালারের মোটা খোলের বেনারসিটা এমনিতেই কিলো 5 ভারী, তার এই স্লিম শরীরটা ওই শাড়ির ভারে টলমল করবে। আচ্ছা, এরা কোন মান্ধাতার আমলে পড়ে আছে এখনো? অনেক কষ্টে নিজের রাগকে সংযত করে সে। না, অসম্ভব হবে তার পক্ষে এদের রুচির সঙ্গে তাল মেলানো। কোনো উত্তর না দিয়ে আলমারি থেকে ওই বেনারসিটা একটানে বের করে, ড্রেস করে নিচে নেমে এসে গাড়িতে ওঠে। জয়ন্ত পিছু পিছু আসে, হাতে একটা রসগোল্লার হাঁড়ি নিয়ে, বগলে আবার একটা ক্যারি ব্যাগের প্যাকেট। গাড়ি এগিয়ে চলে জয়ন্তর শ্বশুর বাড়ি, বালিগঞ্জের দিকে। জয়ন্ত বুঝতে পারে সোহিনী রেগে আছে, কিন্তু রাগের কারণটা বুঝতে পারে না। তাই জিজ্ঞেস করে, আমার বউয়ের মুখ রসগোল্লার হাঁড়ির মতন কেন জানতে পারি? ওর ন্যাকা ন্যাকা প্রশ্নে সোহিনী আরও জ্বলে ওঠে, চাপা গলায় বলে ওঠে, আসতে বলো, গাড়ির ড্রাইভার আছে। তোমার মতো উঁচু পদের অফিসারের এই ম্যানারটুকু নিশ্চয়ই জানা আছে। জয়ন্ত চুপ করে যায়, সারা পথে আর কোনো কথা হয় না। জয়ন্ত দু একবার চেষ্টা করে কথা বলার, সোহিনী উত্তর না দিয়ে শাড়ি সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। জড়ি বসানো বেনারসিটা তার কোমল গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। দাঁতে দাঁত চেপে বাড়ি ঢোকার অপেক্ষা করে চলে। মুকুন্দবাবু ও তার স্ত্রী রুমা দুজনেই হান টান করছে কখন মেয়ে জামাই আসবে। এর মধ্যে দুবার মেয়েকে ফোন করাও হয়ে গেছে। সোহিনী গাড়িতে বসে জয়ন্তের দিকে একবার আর চোখে তাকায়, বুঝে পায় না স্বামীর হাতে ধরা ক্যারি ব্যাগে কি এমন মহা মূল্যবান বস্তু আছে যে কাজ ছাড়া করছে না। কৌতূহল বাড়ছে, শেষে থাকতে না পেরে বলে ওঠে, ব্যাগে কি আছে, চেপে ধরে বসে আছো? জয়ন্ত মুখটা কাচুমাচু করে বলে, তুমি আবার রেগে যাবে না তো? আমাকে শুধু রাখতে দেখছো? সরু ভ্রু দুটো কুচকোয়। একটা রাত থাকবো, রাতে পরার জন্যে একটা লুঙ্গি নিয়ে এসেছি। আবার রাগটা মাথা চাড়া দেয়, কিন্তু দমন করে সে। ফালতু ঝামেলা বাড়িয়ে লাভ নেই, সে তো অলরেডি মনস্থির করে ফেলেছে এই গাইয়াটার সঙ্গে থাকবে না। যেভাবে হোক বাবা মাকে রাজি করাতেই হবে। ওদের স্করপিও বিরাট গেট দিয়ে বাড়ির চত্বরে ঢোকে। রুমা দেবী একটু বেশি চিন্তিত ছিলেন সোহিনীর জন্যে। বাপ আদর দিয়ে মেয়েকে একেবারে নাকুচু আর বদমেজাজি করে তুলেছে। এই 3 দিনে বারবার করে ফোনে মেয়ের মন জানতে চেষ্টা করেছেন, সে এই বিয়েতে খুশি কিনা। সোহিনী শুধু গম্ভীর গলায় জানিয়েছে, বাড়ি গিয়ে বলবো। তাই মায়ের আরও উৎকণ্ঠা। বিয়ের আগে কই তেমন অমত করেনি সে। যেভাবে মেয়ে ছিটকে গাড়ি থেকে নামলো তাই দেখে রুমা মনে মনে প্রমাদ গুনল। মুখ দেখে মনে হলো ঝড়ের পূর্বাভাস। জামাইকে আপ্যায়ন করে বাড়ির ভেতর নিয়ে গেল। জয়ন্ত রসগোল্লার হাঁড়িটা শাশুড়ির হাতে ধরিয়ে দিয়ে পায়ে হাত দিয়ে দুজনকেই প্রণাম করল। মুকুন্দবাবু গিন্নির দিকে তাকালেন, চোখে মুখে প্রশংসার চিহ্ন। এখন পায়ে হাত দিয়ে প্রণাম করা বিশেষ দেখা যায় না। তারপর জয়ন্ত যেভাবে মাথা নেওয়ালো, যেন ঠাকুর দেবতার পায়ে হাত দিচ্ছে। জয়ন্ত এদিক ওদিক তাকিয়ে সোহিনীকে দেখতে পেল না। রুমা ব্যাপারটা বুঝল, প্রথম এসেছে এই বাড়িতে, মেয়ের থাকার উচিত ছিল, কিন্তু কে বলবে ওই রায়বাঘিনীকে। মুকুন্দবাবু সোফায় বসালো ওকে। তুমি ওই ক্যারি ব্যাগটা অমনভাবে বগলে চেপে আছো কেন? আমাকে দাও, টেবিলে রেখে দিচ্ছি। জয়ন্ত বলে ওঠে, থাক, আমি রাখছি। নিচের পাশটাতে রেখে দেয়। রুমা বলে, তুমি বাবা ওপরের ঘরে চলো, এই ধুতি পাঞ্জাবি ছেড়ে একটু হালকা পোশাক পরবে চলো।
জয়ন্ত মনে মনে প্রমাদ ঘনে। একটা লুঙ্গি ছাড়া সে আর কিছু আনেনি তো। নতুন জামাই স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে থাকাটাও সমীচীন নয়। ওর মুখ দেখে রুমা দেবী বুঝতে পারে, তাই বলে ওঠে, ওপরের ঘরে তোমার জন্য নতুন পাজামা আর পাঞ্জাবি আনিয়ে রেখেছি। তারপর হাত মুখ ধুয়ে জল খাবার খেতে বসবে। তোমার শ্বশুর মশাইও কিছু খায়নি, একসঙ্গে খাবে বলে বসে আছে। জয়ন্ত তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, শাশুড়ির পিছু পিছু দোতলায় ওঠে। ঘরে ঢুকে জয়ন্ত সোহিনীকে দেখে চমকে ওঠে। সোহিনীর শরীরে টাইট লাল রঙের হাফ হাতা গেঞ্জি আর সাদা জিন্সের প্যান্ট। রুমা মেয়ের এই পোশাকে অভ্যস্ত থাকলেও আজ যেন মানতে পারলেন না। বলে উঠলেন, কেন, আলমারি ভর্তি সালোয়ার রয়েছে, তার থেকে একটা পরতে পারতিস। তাছাড়া একটু বাদেই পুরোহিত আসবে। পাশাপাশি কয়েকজনকে বলেছি সত্যনারায়ণ পুজো হবে, তোদের দুজনকে পুজোয় বসতে হবে। লোকে বলবে কি? ভ্রু কুচকে সোহিনী জবাব দেয়, বাবা, তুমিও দেখছি জামাইয়ের মতো সেকেল হয়ে গেলে। কেন, পোশাকটা খারাপ নাকি? দুদিন আগেও এই পোশাকে আমায় দেখতে। তাছাড়া পাড়ার লোকেরাও আমাকে চেনে। যত সব। রুমা দেবী জানেন মেয়ের সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই, তাই জয়ন্তের দিকে তাকিয়ে বলে ওঠেন, এই পাজামা পাঞ্জাবি পরে নিচে নেমে এসো, ওখানে আমরা অপেক্ষা করছি। রুমা ঘর ছেড়ে বেরিয়ে যায়। জয়ন্ত আর একবার স্ত্রীর দিকে তাকায়। মনে হচ্ছে রূপলী পর্দার কোনো মোহময়ী নায়িকা তার সামনে এসে দাঁড়িয়েছে। লাল গেঞ্জিটা সোহিনীর দেহে বেশ এঁটে বসেছে, যার ফলে বুকের গঠন স্পষ্ট হয়ে উঠেছে। গেঞ্জির গলাটা বিপজ্জনক সীমার অনেক নিচে নেমে গিয়ে ওকে আরও মোহিনী করে তুলেছে। মনে হচ্ছে কোনো হট ফিল্মের অভিনেত্রী, যে কোনো মুনি ঋষির ধ্যান ভাঙাতে যথেষ্ট। জয়ন্তক্ষণ ছাড়, নীল ছবির নায়িকাকে নিজের স্ত্রী ভাবতে একটু সময় লাগে। তাছাড়া জয়ন্ত একটু ব্যাকডেটেড, সে ভেবে পাচ্ছে না এই পোশাকে সোহিনী নিজের বাবা মায়ের কাছে গিয়ে দাঁড়াবে কি করে। আর সত্যনারায়ণ পুজো, এটাও স্ত্রীর কাছে কিছু নয়। কাকে সে বিয়ে করেছে? ওর চিন্তার মাঝেই সোহিনী বলে ওঠে, আমি নিচে যাচ্ছি। পাজামা পাঞ্জাবি পছন্দ না হলে তোমার নিয়ে আসা লুঙ্গি পরেও নিচে আসতে পারো, ওদের দেখার অভ্যেস আছে। আমাদের রান্নার বামুন ঠাকুর সারাক্ষণ লুঙ্গি পরেই থাকে। বড় বড় পা ফেলে সোহিনী চলে যায়। 2 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকে জয়ন্ত। সোহিনী প্রথম দিন থেকে কেন তার উপর অসন্তুষ্ট, কি দোষ করেছে সে? তবে কি তাকে ওর পছন্দ নয়? কিন্তু সে তো ওকে জোর করে বিয়ে করেনি। বুঝে উঠতে পারে না সহজ সরল জয়ন্ত, তার অপরাধ কোথায়। শেষে একটা চিন্তা মাথায় ঢুকলো, তবে কি ও অন্য কাউকে ভালোবাসে? বাবা মায়ের জোড়াজুড়িতে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছে? তাহলে তো বিরাট সমস্যা। এর ফলে তাদের দুজনের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এর সমাধান এই মুহূর্তে মাথায় এলো না জয়ন্তর। একটু বাদেই দুম দুম করে পা ঠুকে ঠুকে সোহিনী ঘরে ঢুকলো। মুখটা রাগে থমথম করছে। নিচে যাও, পুরোহিত এসে গেছে, বাবার অর্ডারে শাড়ি পরে যাচ্ছি। কিছু উত্তর দিতে গিয়েও থেমে গেল জয়ন্ত। কি দরকার ঝামেলা বাড়াবার? পুজো নির্বিঘ্নে মিটল। এরপর ওরা জলখাবারে বসলো। ডাইনিং টেবিলে থরে থরে খাবার সাজানো রয়েছে। এটা যদি জলখাবার হয় তাহলে লাঞ্চ কাকে বলে? জলখাবারের টেবিলে বসে জয়ন্ত শুধু 2টো লুচি আর একটু ছোলার ডাল নিল। শ্বশুর শাশুড়ি দুজনেই হা হা করে উঠল। এ কি পাখির আহার? এই বয়সে এতটুকু খেলে চলে? লজ্জা পাচ্ছ না তো? রুমা দেবী বলে ওঠেন। জয়ন্ত বলে, এটাই আমার পক্ষে যথেষ্ট। মুকুন্দবাবু সোহিনীর দিকে তাকিয়ে বলে, কী রে সোহিনী, জয়ন্ত বাড়িতে এতটুকু ব্রেকফাস্ট করে? সোহিনীও ভেবে পাচ্ছে না কারণটা কি। বাড়িতে বাবু গ্যাট হয়ে বসে 3টে রুটি, 1 বাটি আলু চচ্চড়ি আর গোটা 2 দানাদার সাটায়। খেতে খুব ভালোবাসে। তাহলে কি বাবুর গোসা হয়েছে, না ওকে ছোট করার জন্যে এই রকম করছে? মুখে বলে ওঠে, বোধহয় আমাদের এখানকার রান্না পছন্দ হচ্ছে না। জয়ন্ত বিব্রত হয়ে পড়ে, কিন্তু মায়ের সাবধান বাণী মনে পড়ে যায়। দেখ, শ্বশুরবাড়ি গিয়ে যেন হ্যাংলামো করিস না। তুই যা পেটুক, ওরা না আবার ভেবে বসে খেতে পায় না। সত্যি বলছি, পেট ভরে গেছে, বরং একটু চা খাবো। চা খেয়ে অর্ধেক পেট খালি রেখে উঠে পড়ল।
নতুন জামাই হবার জ্বালা কত! বিয়ের আগে যদি জানতে পারত, ইস, কত লোভনীয় খাবারগুলো ছেড়ে তাকে হাত গুটিয়ে নিতে হচ্ছে। বেলায় আর রাত্রেও যদি এই চলে, একদিনে শরীর অর্ধেক হয়ে যাবে। তার থেকে একটা ছুতো করে বিকেলে কেটে পড়াই ভালো। এই রকম সরল মানসিকতা এখনো যে দুষ্প্রাপ্য নয়, তা জয়ন্তকে দেখলে বোঝা যায়। এদিকে সরকারি অর্থ দপ্তরের অফিসার, বাইরে থেকে দেখলে বোঝা যাবে শিশুর মতো সরল মন, যা বর্তমান যুগে বোকার আখ্যা পাবে। তুমি ওপরে যাও, সোহিনী গিয়ে টিভিটা চালিয়ে দিয়ে আসছে, রুমা দেবী বললেন। সোহিনী কাজের মেয়েটাকে ডেকে বলল দোতলার ঘরে টিভি চালিয়ে দিয়ে আসতে। অন্য ছেলে হলে নতুন স্ত্রীর এই ব্যবহার গায়ে মেখে নিত, কিন্তু জয়ন্ত অন্য ধাতু দিয়ে করা। হাসি মুখে ওপরে চলে গেল। মুকুন্দবাবু আর রুমা দেবী দুজনেই লজ্জিত হলেন। এবার রুমা দেবী মুখ খুললেন। তোর সমস্যাটা কি বলতো? তোর কি জয়ন্তকে পছন্দ নয়? তাহলে আগে বললি না কেন? মাত্র দুদিনে এত তিক্ততা! আর ওই ছেলেটাই বা তোর সম্বন্ধে কি ভাবছে বলতো? পুরো জীবন এখনো পড়ে আছে। সোহিনী মা বাবার দিকে তাকিয়ে সোজাসুজি বলে, পুরো জীবন? আমি আর একটা রাতও ওর সঙ্গে কাটাতে চাই না, যেন বরফ চাপা পাঁঠার মাংস। ওই কথা শুনে মুকুন্দ বাবুর মতন ব্যবসাদারও বোবা হয়ে গেলেন। এ কি বলছে তাদের মেয়ে? ওপরের ঘরে বসে জামাই যদি শুনতে পায়! এই সবে সত্যনারায়ণ পুজো শেষ হলো, আর মেয়ের মুখে এই কথা! কি এমন এই দুদিনে ঘটল? দুজনেই অবাক চোখে মেয়ের দিকে তাকায়। মুকুন্দ বেশি স্বাধীনতা দিয়েছে মেয়েকে, এ কি তারই ফল? না মেয়ের গুরুতর অভিযোগ আছে জয়ন্তর বিরুদ্ধে, যা তারা এখনো জানে না? থমথমে কণ্ঠে মুকুন্দ বলে ওঠে, কেন তুই ঘর করতে চাস না? ওর বিরুদ্ধে অভিযোগটা কি খুলে বল। রুমা দেবী আশঙ্কা করেছেন অন্য কিছু, হয়তো কোনো শারীরিক দুর্বলতা আছে জয়ন্তর। বাবার কাছে মেয়ে তা খোলসা করে বলতে পারবে না, তাই বলে ওঠে, তুই আমাকে একান্তভাবে বলতে পারিস। লুকোচাপা কিছু নেই, তোমাদের সঙ্গে চিরকাল আমি খোলামেলা কথা বলেছি, তাই বাপির সামনে বলতে আমার বাধা নেই, পরিষ্কার গলায় বলে সোহিনী। দুজনেই উদ্গ্রীব হয়ে ওঠে মেয়ের কথা শোনার জন্যে। সব শুনে প্রথম মুখ খুলে মুকুন্দ বাবু, তোর এই বাচ্চাদের মতো কথাগুলো শুনে কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। মেনে নিচ্ছি জয়ন্ত আজকালকার ছেলেদের মতো রোমান্টিক নয়, কিন্তু এই তুচ্ছ কারণে এত বড় সিদ্ধান্ত নিবি? তুই সরাসরি ওকে বল। কাঁধ ঝাঁকিয়ে সোহিনী বলে ওঠে, কি বলবো? নতুন বউয়ের সঙ্গে প্রেম করো, ভালোবাসার কথা বলো। মেয়ের জবাব শুনে বাবা চুপ করে যায়। রুমা দেবী শান্ত স্বরে বলে, পরে দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর বাপিও এই রকম ছিল, তাই বলে কি আমি ছেড়ে চলে গেছি? মা, তোমাদের জামানা আর এক ছিল, অত ধৈর্য আমার নেই। তাছাড়া আমি জানি ওর জীবনযাত্রা মানসিকতা সেকেলে ধরনের, আমাদের মতো খোলামেলা নয়। না হলে কোন ছেলে বলে? কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে নেয় সোহিনী। কি বলে? দুজনেই একসঙ্গে প্রশ্ন করে। হানিমুনের কথা বলতে বলে কিনা কাশি যাবে, ওর মায়ের অনেক দিনের যাবার ইচ্ছে। রুমা দেবী মনে মনে ভাবে, তার স্বামী ও পরিবারের 5 জনকে নিয়ে হানিমুন গিয়েছিল পুরী। অবশ্য যুগ এখন পাল্টেছে। বেশ কিছুটা আলোচনা হবার পর মুকুন্দবাবু বলেন, সব শুনে বুঝতে পারছি ছোটোখাটো ইগোগুলোই তোকে ভাবাচ্ছে। সময় সব ঠিক হয়ে যাবে। আমি মনে করি ছেলে হিসেবে জয়ন্ত আদর্শ। তুই যদি বলিস আমরা ওর সঙ্গে আলাদা কথা বলতে পারি। না বাপি, হ্যাংলামও আমার পোষায় না, মন থেকে ওকে আমি মানতে পারছি না। যতদিন যাবে আরও তিক্ততা বাড়বে। তোমরা যদি আমার সুখ চাও, ওই বাড়িতে আমাকে আর পাঠিও না। সোহিনীর চোখে জল। মা বাবা দুজনেই চিন্তায় পড়ে গেল। এই রকম বিপদে তারা পড়বে কল্পনা করতে পারেনি। আর এগুলো আগে থাকতে কখনো বোঝা যায়? 2 দিন ঘর না করলে? মেয়ে যেভাবে বেঁকে বসেছে, আর ও যেরকম জেদি, জোড়াজুড়ি করলে হয়তো হিতে বিপরীত হবে। কিন্তু 3 দিন সবে বিয়ে হয়েছে, কি কারণে ডিভোর্স করবে? ওই কথাগুলো বলে করা যাবে? আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী বলবে কি? এদিকে আদরের একমাত্র মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে মনমরা হয়ে থাকবে। কোন বাবা মা চায়? তুখোর ব্যবসাদার মুকুন্দ লাহিড়ির মাথায় কিছু আসে না।
রুমা দেবীর মুখেও চিন্তার মেঘ। শেষে রুমা দেবী মিনমিনে গলায় বলে ওঠে, তুই ভেবে দেখেছিস এইভাবে যদি ডিভোর্স হয় এরপরে কে তোকে বিয়ে করবে? উঠে দাঁড়ায় সোহিনী। অর্ক সায়ন দুজনেই রাজি আছে। ঘর থেকে বেরোবার সময় বলে যায়। কথাটা শুনে দুজনেই হতবাক হয়ে যায়। আনন্দের বাড়িটায় এক নিমিষে নেমে আসে বিষণ্ণতার নীরবতা। বজ্রাহতের মতো বসে থাকে বাবা মা। এই মুহূর্তে কি করবে ভেবে পায় না তারা। মুকুন্দবাবু টেবিল থেকে জলের গ্লাস নিয়ে একটু খায়। বুঝলে গিন্নি, শেষ জীবনে এসে একটা ভুল করে বসলাম। সারা জীবন চিন্তা ভাবনা করে পা ফেলেছি, প্রতিটা অঙ্ক মিলিয়েছি, আসল অঙ্কটাই মেলাতে পারলাম না। গলাটা একটু ধরে গেছে। তুমি দেখে শুনে ভালো ছেলে খুঁজে নিয়ে এসেছো, সহজ সরল শিক্ষিত, ভালো চাকরি করে, ব্যবহার পর্যন্ত ভালো, গুরুজনদের সম্মান দিতে জানে, কিন্তু তোমার লাডলি মেয়ের পছন্দটা তুমি বুঝতে পারোনি। পই পই করে বলতাম, অত স্বাধীনতা দিও না, অল্প স্বল্প লাগাম দাও। বন্ধু বান্ধব, পার্টি, সিনেমা, হোটেলবাজি, কোনো কিছুতে বাধা দাওনি। এখন বোঝো? রুমার কণ্ঠে শ্লেষ। আজ স্ত্রীর কথায় প্রতিবাদ করতে পারছেন না তিনি। ভাবছেন কি উপায়ে এই মহা বিপদ থেকে উদ্ধার পাবেন। আড়ালে ডেকে জয়ন্তকে কি বলবেন? তুমি একটু মডার্ন হও, পার্টিতে বউ নিয়ে যাও, একটু আধটু ড্রিঙ্ক করো, নতুন ডিজাইনের জামা প্যান্ট পরো, চুলের ছাট বদলাও, তার জন্যে যা খরচ হবে আমি গোপনে দেব। কিন্তু বিজনেসম্যান হলেও তার একটা বিবেক আছে, সেই বিবেক তাকে বাধা দিচ্ছে। যদি এই করতে গিয়ে ছেলেটা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, তখন মেয়েই আবার দোষ দেবে না তো বাবাকে? মাথার মধ্যে এলোমেলো চিন্তাগুলো মাথাটাকে উত্তেজিত করে তোলে। কি ভাবছো? রুমা বলে। কিছু না, তুমি দেখো সোহিনী কোথায় গেল। রাগের চোটে আবার জয়ন্তের সাথে ঝামেলা না বাঁধায়। কথাটা শুনে রুমা দেবী উঠে দাঁড়ায়। বাড়িতে এমনিতেই চাকর বাকররা রয়েছে, তার উপর নিজের বোনকে আজ নিমন্ত্রণ করেছেন, কেননা বিয়েতে শরীর খারাপের জন্য আসতে পারেনি, একটু বাদেই আসবে। প্রফেসর স্বামীকে সঙ্গে নিয়ে। মেয়ের আবার কোনো কাণ্ডজ্ঞান নেই, লোকজন মানে না। একরাশ মাথায় চিন্তা নিয়ে দোতলায় গেল। দেখলো জয়ন্ত লবিতে বসে টিভি দেখছে। মুখে হাসি এনে বলে, কি ব্যাপার এখানে একলা বসে? সোহিনী কোথায়? মনে হয় ড্রেস চেঞ্জ করতে ঘরে গেছে। তার মানে আবার শাড়ি বদলে ওই ড্রেস? রুমার মনে একটা রাগ এসে গেল। কি আরম্ভ করেছে মেয়েটা? ওর ঘরের কাছে এসে দেখলো দরজাটা বন্ধ। কানে ভেসে আসছে মেয়ের সুরেলা কণ্ঠ। বোধহয় ফোনে কারোর সাথে কথা বলছে। সোহিনী ফোনটা মিলিয়েছিল অর্ককে। আজকেই ও একটা ফাইনালে আসতে চায়। তুই এখন কোথায়? ও প্রান্ত থেকে অর্কের মধুর স্বর ভেসে আসে। হাই সুইটার্ট, মাই ডল। ব্লু ক্যাফেতে বসে ভ্যারান্ডা ভাসছি। স্বামীর চোখ এড়িয়ে এক্স বয়ফ্রেন্ডকে হঠাৎ ফোন। গাড্ডা খাবি? কপট রাগ দেখায় সোহিনী। শোন, একটু আগে নিজের বাড়িতে এসেছি, বড্ড বোর লাগছে, তুই চলে আয়। তোর হাজব্যান্ড সঙ্গে আছে, কাবাব মে হাড্ডি হয়ে লাভ কি? তোর সঙ্গে একটু সিরিয়াস কথা আছে। ও প্রান্ত একটু থমকালো। তুই তো জানিস এই বান্দা সিরিয়াস ব্যাপারে নেই, ও সব গুডি বয়দের জন্যে। তুই বরং স্বামীটাকে টুপি মেরে বিকালে ইকো পার্কে চলে আয়। আমার লাভলি ফ্রেন্ডকে বিয়ের পর কেমন দেখাচ্ছে একেবারে সামনে থেকে দেখব। সোহিনীর মনে একটা লোভ জন্মায়। ওখানে গেলে রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে। কিন্তু ওই শান্তশিষ্ট স্বামীটির সামনে দিয়ে বেরোতে গেলে আগে বাবা মা বাধা দেবে। তাছাড়া মাসি মেশো আসছে। না, ফোনেই সেটেল করতে হবে অর্কের সঙ্গে। ডিভোর্সের পর সত্যিও সোহিনীকে বিয়ে করতে রাজি কিনা। না রে, আজ যাওয়া সম্ভব হবে না, বাড়িতে গেস্ট আছে। ওর কথায় কাকুতি। সে বিলক্ষণ জানি জয়ন্ত কুমার তোর জীবনে এখন মহান গেস্ট, এও বুঝতে পারছি। আমার এক্স লাভারের শরীরের ভেতর সমুদ্রের অনেক নোনা জল ঢুকে গেছে। হঠাৎ সোহিনীর মাথাটা গরম হয়ে যায় অর্কের কথা শুনে। যে লোকটা এখনো পর্যন্ত তার দেহ স্পর্শ করেনি, তার বিষয়ে এমন কথা। ঝেঁঝে বলে ওঠে, স্টপ ইট। ও এখনো আমার শরীর টাচ পর্যন্ত করেনি। তোর মতো হটকেককে রাতের বিছানায় পেয়ে ছেড়ে দিল?
ওর কথায় অবিশ্বাস। অর্কের প্রতি সোহিনীর ধারণার ওপর তুষারপাত হয়। এরপরে বিয়ের কথা বলাটা কি ঠিক হবে? কিন্তু পিছিয়ে যাওয়া মানে ওই কিম্ভূত ছেলেটার সঙ্গে ঘোমটা দিয়ে সংসার করা, যা ওর মতন অতি আধুনিকা মেয়ের পক্ষে সম্ভব নয়। বিলিভ মি, একটুও মিথ্যে নয়, আমি ওকে ডিভোর্স করতে যাচ্ছি। তুই যদি আমার হাত দুটো ধরিস। যেন কাঠ গলায় দাঁড়িয়ে কোনো অপরাধী বিচারকের কাছে মিনতি করছে। ও প্রান্ত থেকে অর্কের হাসির শব্দ কানে এলো। ভালো করে শোন পাগলি, তুই এই বোকামি করিস না। ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড ওয়াইফ আমার বাড়িতে মানবে না। ড্যাড তেজ্য পুত্র করে দেবে। তুই কি কারণে ওকে ছাড়তে চাইছিস মাত্র 3 দিনের মধ্যে? ওর শারীরিক দুর্বলতার কারণে যদি হয়, আমার বান্ধবী হিসেবে তোকে তোর শারীরিক চাহিদা আমি মিটিয়ে দিতে পারি। স্টপ স্কাউন্ডেল! চিৎকার করে ওঠে সোহিনী। এখনও এতটা নীচ মনোবৃত্তি হয়নি তার। তার ছেলে মানুষই মন হতে পারে, কিন্তু নোংরা নয়। ছিছি, এতদিন সে এদের প্রাণের বন্ধু ভেবেছিল। এই কি মডার্ন লাইফের সংজ্ঞা? শুধু আনন্দ, শুধু হইহুল্লোড়, দায়িত্ববোধ, সহযোগিতা, এইসব কোথায়? ফোনটা কেটে দেয় সোহিনী। মনের মধ্যে চলতে থাকে শুধু তোলপাড়। অর্কের কথাগুলো কানের মধ্যে যেন বিষ ঢেলে দিয়েছে। সেই বিষের পরশে ওর মনটা বিষাক্ত হয়ে গেছে। সুন্দর মুখটা পর্যন্ত রাগে দুঃখে লাল হয়ে উঠেছে। ভেবেছিল শাড়িটা ছেড়ে সালোয়ার পরবে, কিছুই ভালো লাগছে না। নিজেকে কীরকম অসহায় লাগছে। খাট ছেড়ে উঠে দরজা খুলতেই একেবারে মায়ের মুখোমুখি। এই সময় নিচে থেকে মুকুন্দবাবুর গলা পাওয়া গেল। নিচে এসো তোমরা, আমাদের বিশেষ অতিথিরা এসে পড়েছে। ওরা দুজনেই নিচে নেমে গেল। সোহিনীর মাসি আর মেশো এসেছে। রুমা আর চোখে দেখে নিল মেয়ে শাড়ি পরেই আছে। যাক, তবু সুবুদ্ধি হয়েছে। সোহিনীকে দেখে রুমার দিদি বলে উঠল, বাহ, দারুণ লাগছে রে তোকে, একেবারে নতুন বউ। জামাই কোথায়? একবার জোরে দেখি। রুমা দেবী সোহিনীকে চোখের ইশারা করে। অনিচ্ছা সত্ত্বেও আবার দোতলায় ওঠে সে জয়ন্তকে ডাকতে। গিয়ে দেখে টিভি দেখতে দেখতে সোফায় ঘুমিয়ে পড়েছে সে। একবার ডাকতেও ঘুম ভাঙে না। অগত্যা কাঁধ ধরে একটু ঝাঁকায়। ধর্মর করে উঠে বসে জয়ন্ত, মুখে বোকার হাসি। একটু চোখ লেগে গিয়েছিল। দয়া করে নিচে আসুন, মাসিরা এসেছে। হঠাৎ আপনি আগে কেন? উত্তর না দিয়ে সোহিনী নিচে নেমে যায়। মাসি আর মেশো সিঁড়ির দিকে তাকিয়ে থাকে। একটু পরেই জয়ন্ত নামে। মাসি আর মেশোর পায়ে হাত দিয়ে প্রণাম করে। দীর্ঘজীবী হও বাবা। সোহিনী আর কি করে, জয়ন্তর দেখা দেখি সেও পায়ে হাত দিয়ে প্রণাম করে। মাসি হেসে বলে ওঠে, দেখেছিস রুমা, তোর মেয়ে একদিনেই কেমন পাল্টে গেছে। তুই খামোকা ভয় পাচ্ছিলিস শ্বশুর বাড়িতে মানাতে পারবে কি না। যে মেয়ে আমাদের এতদিন হাই হ্যালো করতো, আজ পায়ে হাত দিয়ে প্রণাম করছে। একেই বলে সঙ্গ। জামাইয়ের সহবত শিক্ষা সুন্দর। মুকুন্দ আর রুমা চোখ চাওয়াচাই করে। ওরা জানে না তো তাদের মেয়ে এই ছেলেকেই ডিভোর্স দিতে চাইছে। মেসমশাই প্রফেসর রাধিকা রঞ্জন জয়ন্তকে বলে, তোমাকে আগে কোথাও দেখেছি মনে হচ্ছে। তুমি কি স্কটিশ চার্চে পড়েছিলে? জয়ন্ত মাথা নিচু করে বলে, ঠিক বলেছেন স্যার, আপনাকে আমি চিনি। আপনার ইংরেজি ক্লাস এখনো ভুলতে পারিনি। আপনি যাকে ইংলিশ বয় বলে ডাকতেন, সেই আমি। রাধিকা রঞ্জন বাবুর চোখ দুটোতে আলো জ্বলে উঠল। ও মাই চাইল্ড, কাম অন বলে বুকে জড়িয়ে ধরলেন। মুকুন্দ বাবুর দিকে ফিরলেন। তুমি ভাগ্য করে জামাই পেয়েছ। ক্লাসের ছেলেদের এর দৃষ্টান্ত আমি দিতাম, জুয়েল। রাধিকা বাবু সোহিনীকে বললেন, দিদিভাই, খুব তো তোমরা ইংলিশ কালচার ফলো করো, তাই একেবারে শেক্সপিয়ারকে সঙ্গী হিসেবে পেয়ে গেলে। অমন ভালো ইংরেজি লেখা ও বলা খুব কম স্টুডেন্টকে দেখেছি। কিন্তু দেখো, বাংলার সংস্কৃতি কি তাই বলে ভুলে গেছে? একেই বলে আদর্শ। সোহিনীর মনেও একটা হালকা অনুভূতি দেখা দিচ্ছে। একটু আগেই অর্কের কথাগুলো এখনো কানে বাজছে। শুরু হলো মাস্টার ছাত্রের গল্প। একসময় রাধিকাবাবু জয়ন্তকে বলে উঠল, তুমি একবার জন কিটসের বিখ্যাত কবিতাটা আবৃত্তি করে শোনাও। এখনো কানে বাজে। জয়ন্ত লজ্জা পেয়ে যায়। স্যার, অন্য কোনো দিন হবে। এবার সোহিনীর মাসি বলে ওঠে, অন্য দিন নয়, আজই শোনাও।
জয়ন্ত শুরু করে কবিতা। এক মুহূর্তের মধ্যে পরিবেশটা বদলে যায়। কি অসাধারণ উচ্চারণ শৈলী! সারা ঘরে কবিতার সুর ভাসতে থাকে। এত সুন্দর ইংরেজি উচ্চারণ সত্যি প্রশংসার যোগ্য। মুকুন্দবাবু আর রুমাও অবাক চোখে জামাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। গর্বে তাদের বুকটা ফুলে ওঠে। সোহিনীর চোখ বন্ধ, মনে হচ্ছে কোনো ইংলিশ মুভিতে কোনো নায়ক তার প্রেমিকাকে কবিতা শোনাচ্ছে। ও নিজেও ইংরেজি মিডিয়ামে পড়েছে, আর ওই বোকা সেকেলে মনক ব্যক্তির ছেলেটা এত স্পষ্ট উচ্চারণে বলছে কিভাবে, যেন মাতৃভাষায় কবিতা বলে চলেছে। আর একেই কিনা ইংরেজি বলতে পারে না বলে ও ছোট করছিল। ধীরে ধীরে লজ্জা গ্রাস করতে শুরু করে সোহিনীকে। একসময় শেষ হয় কবিতা। তার রেশ সারা ঘরময় ভাসতে থাকে। ভেরি বিউটিফুল, ব্রেভ ও জয়ন্ত। শিক্ষকের মুখে প্রিয় ছাত্রের প্রশংসা। এবার সবাই খাবার টেবিলে খেতে বসে। বাড়ির কাজের লোকেরা পরিবেশনের দায়িত্বে। জয়ন্তর চোখ ছানা পড়া। এত খাবার একসঙ্গে ও দেখেনি। ভালো রোজগার করলেও সিধে সাদা জীবনযাপন করেছে। ভালো খেয়েছে, ভালো পড়েছে, কিন্তু তার মধ্যে ছিল পরিমিতি বোধ। অঢেল বহুল কথাগুলো সব সময় মাথায় রেখেছে। এই এলাহি আয়োজন কীরকম বিষ সদৃশ্য লাগে। মাছের পদই 4 রকম, এরপর আছে নানাবিধ সবজি, ভাজা, চাটনি, দই, মিষ্টি। তারপর ওর বাটিগুলোতে যা পরিমাণ দিয়েছে তাতে 3 জনের খাওয়া হয়ে যাবে। খাবারের সুন্দর গন্ধে জয়ন্তর জিভে জল এসে যায়। একে সকাল থেকে পাখির আহার করে পেটে খিদে রয়েছে, তারপর এই সুগন্ধ আর লোভনীয় খাবার। খিদেটা এক লাফে বেড়ে যায়। নাও শুরু করো। একেই ব্রেকফাস্টে কিছু খাওনি। রুমা দেবীর অনুযোগ। হাত বাড়াতে গিয়ে মায়ের কথাটা কানে বেজে উঠল, তুই যেন আবার হ্যাংলার মতো খাসনি। ভাববে কি পেটুক জামাই। মুখটা শুকিয়ে গেল, কিন্তু কতটা পরিমাণ খেলে পেটুক ভাববে না বুঝে উঠতে পারে না সে। জয়ন্তর এখানেই কমজোরি, সাংসারিক বুদ্ধি কম। একটু ভাত নিয়ে নাড়াচাড়া করতেই থাকে। সোহিনী লক্ষ্য করে জয়ন্তর খাওয়া। বাবুর রাগ আছে যথেষ্ট, এত রকম খাবার তাও বাহানা করছে। রুমা দেবী বলেন, কি হলো বাবা, সেই থেকে ভাত নিয়ে নাড়াচাড়া করছো? রান্না ভালো হয়নি? না না, সুন্দর রান্না, এত খাবার খাওয়া যায়? আপনি বরং কিছু বাটি সরিয়ে নিন। সোহিনী এই প্রথম জয়ন্তর দিকে তাকিয়ে বলে ওঠে, আমাদের বাড়ি খেতে আপত্তি আছে? মুকুন্দবাবু বাধা দেন, এ কেমন কথা বলছিস তুই, কে আপত্তি করবে? রুমা কথা ঘোরায়, মনে হয় ও লজ্জা পাচ্ছে। জয়ন্ত সঠিক কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। আসলে আজ সকাল থেকেই খিদে নেই। রাধিকাবাবু বললেন, তাহলে জোরাজুরি করো না। জয়ন্ত সকলের অনুমতি নিয়ে উঠে পড়ল হাত ধোবার জন্যে। সোহিনীর গালে লালের ছোপ ধরা। ন্যাকা শিয়ানা ছেলে। আসলে সোহিনীকে এইভাবে অপদস্থ করতে চায় সকলের মাঝে। একটু আগে ওর প্রতি যে দুর্বলতা জাগছিল তা অন্তর্হিত হয়ে যায়। সেও অর্ধেক খেয়ে উঠে পড়ে। ঠিক করে নেয় ওপরের ছোট ছাদে জয়ন্তকে নিয়ে গিয়ে সরাসরি ডিভোর্সের কথা বলবে। অর্ক ছাড়া আরও অনেকে আছে। আসলে সোহিনী চাইছেটা কি এটাই বোঝা দুষ্কর। একটু যদি বেশি বয়স হতো, বুদ্ধিটাও পরিণত হতো, তাহলে এই অপরিণত চিন্তা ভাবনাগুলো মনে আসতো না। যে কোনো মানুষ সর্বাঙ্গীন সুন্দর বা ঠিক হয় না। সোহিনী নিজেই কি ঠিক ভাবনা চিন্তার অধিকারী? বর্তমানে মানুষ যা চায় ভবিষ্যতে গিয়ে সেটারই কোনো মূল্য থাকে না। তখন মনে হয় কি ছেলে মানুষই সে করেছে। সেই সময় আর চাওয়া পাওয়াগুলো পুনরায় পরিবর্তন করা যায় না, কারণ তখন সময়ের নদী বেয়ে অনেক জল গড়িয়ে গেছে। তাই একটু দূরদর্শিতার প্রয়োজন পড়ে। সোহিনী ওপরে এসে জয়ন্তকে দেখতে পায় না। কোথায় গেল লোকটা? এদিক সেদিক দেখে ছোট ছাদের কাছে এলো, যেখানে মুকুন্দবাবু মেয়ের জন্য বাহারি গাছের ব্যবস্থা করেছিলেন। একটা দোলনাও লাগিয়ে দিয়েছিলেন। এই জায়গাটা সোহিনীর প্রিয়। প্রায় এখানে এসে কানে হেডফোন লাগিয়ে গান শুনত সে। ওখানে এসে চোখে পড়ল জয়ন্তকে, দোলনাতে আপন মনে বসে দুলছে, হাতে সেই ক্যারি ব্যাগটা যেটা বগলে চেপে নিয়ে এসেছিল। কিন্তু ব্যাগ থেকে বার করে কি খাচ্ছে ও?
সোহিনী অবাক চোখে তাকিয়ে দেখে জয়ন্ত ব্যাগ থেকে পাউরুটি বার করে চিবোচ্ছে। সেই দৃশ্য দেখে ওর শরীরে একটা উষ্ণ রক্তের স্রোত আছড়ে পড়ে। কি মিথ্যুক ছেলে, একটু আগে বলে এলো খিদে নেই। আসলে ঠিক করেই এসেছিল শ্বশুরবাড়ির কোনো জিনিস খাবে না। মিটমিটে শয়তান। এইদিকে ভান করে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এ ছেলে যে কোনো লোককে মাছ ভাজতে শিখিয়ে দেবে। জয়ন্ত কল্পনা করতে পারেনি সোহিনী এত জলদি ওপরে আসবে। ওর দিকে দুম দুম করে পা ফেলে এসে সোহিনী দাঁড়ায়। এইভাবে আমার বাবা মাকে অপমান করতে বিবেকে লাগলো না? তারা কত কষ্ট করে জামাইয়ের জন্য রান্না বান্না করালো, সেসব ফেলে রেখে এসে এখানে পাউরুটি চিবানো হচ্ছে। এটা কোন দেশি ভদ্রতা? রাগে কাঁপছে সোহিনী। প্লিজ আসতে বলো, ওনারা শুনতে পাবেন। মিনতি ওর গলায়। শুনুক, জানুক তাদের ভোলে ভালা সেজে থাকা জামাইয়ের গুণপনা। মেশো জানুক তার গর্বের ছাত্রের আসল রূপ। বলে কিনা ও একদম সরল সোজা মানুষ। সোহিনীর কণ্ঠে বিদ্রূপের ছোঁয়া। জয়ন্ত হঠাৎ সোহিনীর হাতটা জড়িয়ে ধরে। আমাকে 1 মিনিট কথা বলার সুযোগ দাও, তারপর তুমি যা বলবে আমি মেনে নেব। যেন কেঁদে ফেলবে জয়ন্ত। সোহিনী 1 সেকেন্ড ভাবল, দেখা যাক কি বানিয়ে বানিয়ে বলে। তারপর সোহিনী তার সিদ্ধান্তের কথা এই সুযোগে জানিয়ে দেবে। বাবা মাকেও এবার পাশে পাবে মনে হয়। জয়ন্ত তার মায়ের কথাগুলো বলে। যদি বিশ্বাস না হয় এখনই মাকে ফোন করো। খিদেতে আমার নিজেরই গা গুলিয়ে উঠছে। তারপর ওই রকম সুস্বাদু খাবার। ওইসব ফেলে শুকনো রুটি চিবোতে কারো ভালো লাগে? খিদের জ্বালায় সত্যি জয়ন্তের চোখে জল চলে আসে। সোহিন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আর জয়ন্ত যে মিথ্যে বলছে না সেটা ওর মুখ চোখ দেখে বুঝতে পারছে। এত ইনোসেন্ট মানুষ এখনো আছে? জয়ন্তর ওই শিশুর মতন মুখ আর আচরণ দেখে সোহিনীর মনে দুঃখ মিশ্রিত কান্নার একটা মেঘ জমে ওঠে। জয়ন্ত বলে চলেছে, আমি জানি সোহিনী, তুমি আমাকে ঠিক পছন্দ করতে পারোনি। আমরা দুজনে দুই মেরুর বাসিন্দা হয়ে পড়েছি। আসলে কি জানো, বাবা মারা যাওয়ার পর থেকে আমার মনে একটাই প্রতিজ্ঞা ছিল, কিভাবে নিজের পায়ে দাঁড়াবো, মায়ের দুঃখ কিভাবে ঘোচাবো। এই করতে গিয়ে আনন্দ, মজা, মস্তি, বিনোদন জগৎটাকে কখন হারিয়ে ফেলেছি জানি না। আজ তোমাকে দেখে বুঝতে পারছি জীবনকে উপভোগ করতে হলে আরও একটা রঙিন জগৎ আছে যা আমার কাছে অপরিচিত। অফিসে অনেকে এই জগতে ঢোকার জন্য অনেক প্রলোভন দেখায়, কিন্তু এখন আর ভালো লাগে না নতুন করে ওই সোনালি জগতে ঢোকার। এই কারণেই আমি সেকেলে ব্যাকডেটেড। একটা ঢোক গেলে জয়ন্ত আজ একসঙ্গে অনেক কথা বলে ফেলেছে, যা তার স্বভাব বিরুদ্ধ। সোহিনী এক মনে কথাগুলো শুনে চলেছে। মিনিটে মিনিট তার মনের পরিবর্তন ঘটছে। সে জানতো না এই পৃথিবীতে আরও একটা জগৎ আছে। সেটা হলো বাস্তব জগৎ। জন্ম থেকে সে না চেয়েই সব কিছু পেয়ে এসেছে। অভাব, দারিদ্রতা, কঠিন বাস্তবতা কী জিনিস সে কোনোদিন উপলব্ধি করতে পারেনি। তাই বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন জীবনযাত্রা বিষয়ে সে ওয়াকিবহাল নয়। সে দেখে এসেছে শুধু প্রাচুর্যতা, রঙিন জগৎ। সেখানে শুধুই আনন্দ, হাসি, মজার বাতাবরণ। তারও দোষ নেই। স্বাভাবিক কারণে তার 1-2 দিনে মানিয়ে নেওয়া অসম্ভব, কিন্তু ভগবান নারী জাতিকে মানিয়ে চলার এক সহজাত প্রবৃত্তি দিয়েছে। সোহিনীর মনে সেই কারণে ভাঙা গড়ার খেলা চলছে। জয়ন্ত কথা শেষ করে বলে, তুমি যদি মনে করো এর পরেও গিয়ে তোমার মাকে বলবে, বাধা দেব না। সোহিনীর হাত এখনো জয়ন্তের হাতে বন্দি। এবার হাতটা ছাড়ো, এখানেই বসে থাকো। আমি 2 মিনিটের মধ্যে ওদের যা বলার বলে আসছি। ও উঠে দাঁড়ায়, হাতটা ছাড়িয়ে চলে যায়। জয়ন্তর এখন মনে হচ্ছে এত বড়লোক ঘরে বিয়েটা না করলেই বোধহয় ভালো ছিল। মুকুন্দবাবু জোর জার করলো আর মা ছেলের সুখের কথা ভেবে রাজি হয়ে গেল। সোহিনী ওদের কি বলছে কে জানে। এই সময়ে পায়ের আওয়াজে জয়ন্ত মনে মনে প্রমাদ গণে। সোহিনী একটা বড় কাচের প্লেটে করে ফ্রাইড রাইস আর 3-4 পিস ভেটকি মাছের কালিয়া নিয়ে এসে হাজির। দোলনার পাশে জয়ন্তর গা ঘেঁষে বসে বলে ওঠে, এই যে আমার লক্ষ্মী বর, মুখ খোলো, আমি খাইয়ে দিচ্ছি। জয়ন্ত অবাক চোখে দেখতে থাকে সোহিনীকে।
শাড়ির আঁচলটা কোমরে গুজে ওই সুন্দর নেল পালিশ লাগানো চাপা কলির মতো আঙুলগুলো দিয়ে ফ্রাইড রাইস তার মুখের সামনে তুলে ধরেছে। রাইস মুখে নিয়ে জয়ন্ত বলে ওঠে, তুমি ওদেরকে কি বললে? সোহিনী প্রতিজ্ঞা করে নিয়েছে ইতিমধ্যে সে এই রকম সহজ সরল ছেলের সঙ্গ কোনো দিন ছাড়বে না। মনে মনে বাবাকে ধন্যবাদ দিচ্ছে জয়ন্তকে তার জীবনসঙ্গী হিসেবে খুঁজে দেবার জন্যে। আধুনিক জীবনযাত্রার কিছুটা নোংরা দৃশ্য একটু আগেই সে দেখেছে। এক টুকরো মাছ ভেঙে স্বামীর মুখে দিতে দিতে বলে, হ্যাঁ বললাম, তোমাদের জামাই আমার হাতে ছাড়া খাবে না, তাই একটু খাবার তোমরা দাও গো, আমার বরটাকে খাইয়ে আসি। হেসে ফেলে সোহিনী। জয়ন্ত বউয়ের ইয়ার্কি ধরতে পারে, বলে ওঠে, আমি একা দোষী হব কেন, তোমাকেও দোষী করে দিচ্ছি। প্লেট থেকে খানিকটা রাইস নিয়ে সোহিনীর মুখের সামনে ধরে, দেখি হা করো। বাধ্য মেয়ের মতো সোহিনী হা করে। তারও তো ভালো করে খাওয়া হয়নি। রুমা দেবী আর মুকুন্দবাবু ঘরে বসেছিলেন গম্ভীর মুখে। এই সময় মেয়েকে প্লেট সাজিয়ে খাবার নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে খটকা লাগে। মেয়ে আবার কি ঘোট পাকাতে চলেছে কে জানে। দুজনেই ভয়ে ভয়ে পা টিপে টিপে ছাদে আসে। ওখানকার কথা আর দৃশ্য দেখে দুজনেই সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে, বুকে একরাশ আনন্দ আর শান্তি নিয়ে। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।